আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছি আমি ইলিয়াস হোসেন। অনুষ্ঠানটি ZSRM এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, রাজধানীর মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডের তদন্তে উঠে এসেছে নতুন তথ্য। পুলিশ বলছে চাঁদাবাজি নয়, ভাঙ্গারির দোকানের মালিকানা ও আইবের বিরোধের জেরে গেল বুধবার ঘটেছে নৃশংস হত্যাকাণ্ড। এদিকে এই হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে বিক্ষোভ হয়েছে রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন ব্যানারে। কেউ কেউ এই ঘটনার পেছনে রাজনীতিকে দায়ী করছেন, আবার কেউ দুষছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতাকে। সিসিটিভির ফুটেজে যাদের সরাসরি হত্যাযোগ্য দেখা গেছে তাদের কেন এখনও গ্রেপ্তার করা হয়নি প্রশ্ন তুলে দলমত বিবেচনা না করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিএনপি। নিজ দলে শুদ্ধি অভিযানের কথাও বলছে দলটি। এদিকে খুলনায় বহিষ্কৃত যুবদল নেতাকে গুলি ও পায়ের রক কেটে হত্যা, চাঁদপুরে মসজিদের ভেতরে খতিবকে কোপানো এবং খুন ছিনতাই বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অনেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায় কার। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ এবং এছাড়াও কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। দর্শক, এই প্ল্যাটফর্ম আপনার, সরাসরি প্রশ্ন তুলুন, দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করুন, লাইভ আলোচনায় যুক্ত হতে ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। শুরুতেই আমি শরীফ ভাইকে শুরু করতে চাচ্ছি। আপনি লক্ষ্য করেছেন যে এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটেছে বুধবারে। শুক্রবারে যখন এর ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে তখন ঘটনাটি ভাইরাল হয় এবং কয়েকজন গ্রেপ্তার হলেও ওই ফুটেজে দেখা গেছে যাদেরকে উল্লাস করতে পাথর মারতে তারা এখনও গ্রেপ্তারের আওতায় আসেনি। ঘটনাটা কি আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আপনি ইন্ট্রোতে যে কথাগুলো বললেন এর ভেতর থেকে পুলিশের একটা বক্তব্য এসেছে, আমি সেটা দিয়ে শুরু করতে চাই। জি, একজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং খুব নিষ্ঠুরভাবে। আমাদের এখানে প্রতিনিয়ত মানুষের এই ধরনের ঘটনা আমরা দেখি, কিন্তু যে প্রক্রিয়ায় তাকে হত্যা করা হয়েছে এবং সমাজকে সেই ঘটনাটি নাড়া দিয়েছে। এখন তিনি চাঁদাবাজির কারণে নাকি দ্বন্দ্বের কারণে, এটা অন্য আলোচনা। সম্ভবত পুলিশ বিষয়টিকে তার উপরে যে দায়িত্বটা পড়ে সেই দায়িত্বটাকে এড়ানোর জন্য এই ধরনের একটা বিষয় নিয়ে এসেছে। আমি ফোকাস করতে চাই যে আমাদের এখানে গত 1 বছর ধরে, বিশেষ করে 5ই আগস্টের পরে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে কতগুলো ক্ষোভ বিক্ষোভ থাকা এটা অস্বাভাবিক না, আমি কখনোই এটা অস্বাভাবিক মনে করি না। কেন মনে করি না? গত 15 বছর, 1.5 দশকে যে মানুষটি তার স্বজনকে হারিয়েছেন, গুমের শিকার হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যে মানুষটি রাজনৈতিক পরিচয়ের কারণে ধান ক্ষেতের মধ্যে রাতের বেলায় ঘুমাতে বাধ্য হয়েছেন, তিনি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার সমস্ত ক্ষোভ বিক্ষোভগুলোকে ভুলে যাবেন, এটাকে আমি যৌক্তিক মনে করি না। আমাদের অন্তত বাংলাদেশের মতন দেশে এটি হয় না। কিন্তু সরকারের এখানে একটা দায় আছে। এখানে পক্ষ হচ্ছে একাধিক। একটা হচ্ছে এই যে ভিকটিম, 1.5 দশকে যারা রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন তারা, একটা অংশ হচ্ছে যে তাদের উপরে যারা আক্রমণ করছে তারা, আর একটা অংশ হচ্ছে পুলিশ প্রশাসন। যে হত্যার শিকার হয়েছে আর যারা হত্যা করেছে তারা উভয়ই কিন্তু একই দলের বলে জানা যাচ্ছে। এখন মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ এটা আছে। পুরন ঢাকার যে ঘটনাটা, সেই ঘটনাটা সরকার সম্ভবত সরকারের দায়িত্বে অনীহা, আমি অনীহাই বলবো এই কারণে যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ আমরা এখন পর্যন্ত দেখছি না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা খুব সহজ সরল মানুষ, প্রকাশ্য দিবালোকে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এইখানে মানুষের একটা দায় আছে। আপনি এই যে গণঅভ্যুত্থানটা করলেন, এই গণঅভ্যুত্থানটা একটা বৃহৎ পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে রেখে তো আমাদের রাজনীতি, অর্থনীতি এবং আমাদের মনস্তত্ত্বে একটা পরিবর্তন হবে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 9 মাস অতিক্রান্ত হলেও আমাদের সমাজের মধ্যে যে অস্থিরতার জায়গাগুলো সেগুলো এখনো বন্ধ হয়নি, বরং ক্রমশ বাড়ছে। এখন এই বাড়ার কারণটা কি? বাড়ার কারণটা হচ্ছে সরকারের পক্ষ থেকে ইনিশিয়েটিভটা কিন্তু সরকারকে নিতে হবে। আমি ওই যে অংশটা বললাম যে যারা আক্রান্ত হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি খেয়াল করে দেখবেন যে একটা পরিবারের কেউ যদি, স্বজন যদি হত্যাকাণ্ডের শিকার হয়, আমরা সঙ্গে সঙ্গে বলি যে এই হত্যাকাণ্ডের জন্য খুনিকে ফাঁসি দিতে হবে।
আমরা কিন্তু বলি না যে আইনি প্রক্রিয়ায় তার বিচার করতে হবে, কিন্তু সরকার কি ফাঁসি দেয়? না, সরকার কতগুলো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারটা নিশ্চিত করে। অর্থাৎ ভিকটিমের আবেগ ইমোশন একরকমের, আর সরকারের ইনিশিয়েটিভটা হতে হবে আইনি পদ্ধতিতে। কিন্তু আমরা অনবরত দেখতে পাচ্ছি যে আমাদের এখানে গত কয়েক মাস ধরে যে ঘটনাগুলো ঘটছে, 11 মাস ধরে যে ঘটনাগুলো ঘটছে, সরকারের জায়গা থেকে যে ধরনের বিব্রত হওয়া দরকার সেই বিব্রতটা হচ্ছে না। গত 1.5 দশকে সরকারের উপদেষ্টারা কিন্তু দাবি করছেন যে তারা সবগুলো ঘটনাই আইনে আনার চেষ্টা করছেন। সরকারের উপদেষ্টারা দাবি করছেন, এটা যেমন সত্য, একই সঙ্গে সরকারের পুরো প্রেস উইং মবের পক্ষে যেভাবে জাস্টিফাই করছে, আমি তাদের সমালোচনা করব না, আমি প্রধান উপদেষ্টার কাছে জিজ্ঞেস করব। আমি জানি না এই টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা এটার সাথে তার সংযোগটা কতটুকু। আচ্ছা, উনি তো ইউরোপ আমেরিকার যে মতাদর্শ ভাবধারা, এটা তার জীবন, তার কর্মের উপর একটা বিরাট প্রভাব আছে, এটা আমরা জানি। কানাডার প্রধানমন্ত্রীর প্রেস উইং যদি এই ধরনের হত্যাকাণ্ডের পক্ষে জাস্টিফাই করত, শুধু তিনি কি তার চাকরি হারাতেন, নাকি পুরো সরকারটা তার দায়িত্ব থেকে সরে যেতে হতো? আপনি গত কয়েকদিন ধরে দেখছেন, প্রথমে একজন, তারপরে পুরো টিমটা যে কথাগুলো বলছে। তাহলে সরকার আজকেও আমরা দেখলাম পরিবেশ উপদেষ্টা যেটি বললেন, তার সাথে প্রেস উইংয়ের ওই পজিশনটা মেলে না। এবং আমি মনে করি যে রেসপন্সিবিলিটির জায়গাটা উপদেষ্টাদের বেশি। এর বাইরে যারা সরকারের নানা রকমের অর্গানের কারণে তাদেরকে কাজের মধ্যে থাকতে হয়, কিন্তু অনবরতভাবে যখন এই কথাগুলো বলতে থাকেন, তখন কিন্তু যারা সমাজের মধ্যে অপরাধটা করতে চায় তারা এক ধরনের আশকারা পেয়ে যায়, সাপোর্ট পেয়ে যায়। পুরন ঢাকায় যেটি হয়েছে, বিএনপি গত 1.5 দশকে যে অবর্ণনীয় ভোগান্তির মুখোমুখি হয়েছে, তার ভেতর থেকে কর্মীদের একটা বিরাট অংশ কোনো শিক্ষা গ্রহণ করেনি। আজকে আমরা বিএনপির এই জায়গাটা আমি ক্রিটিক অবশ্যই করব। একই সঙ্গে তাদের মধ্যে যে পরিবর্তনটা হয়নি, আপনি এখানে বসার 1 ঘন্টা আগে দেখলাম ঠাকুরগাঁয়ে একটা উপজেলা সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির মহাসচিবের আপন ছোট ভাই সেখানে গিয়েছিলেন, তাকে আক্রমণ করা হয়েছে, তার গাড়ি ভাঙা হয়েছে। অর্থাৎ এতগুলো ঘটনার পরেও দলের সর্বোচ্চ ব্যক্তি যিনি, তিনি 2 ঘন্টা 3 ঘন্টা আগে সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখলাম, তিনি একটা আলোচনার সভায় যে দৃঢ়তার কথা বললেন, সেই বার্তাগুলো এই কর্মীদের কাছে যাচ্ছে না। তাহলে আপনি এত বছরের যে ত্যাগ, এত বছরের যে পরিশ্রম, সেই পরিশ্রমটা আপনার জলে চলে যাচ্ছে, সেই পরিশ্রমটা আপনার বিফলে চলে যাচ্ছে। কর্মীদের মধ্যে, ওই দানব কর্মীদের মধ্যে এই অনুভূতি, এই অনুশোচনাটা কি আসবে না? এই পর্যায়ে আমার মনে হয় যে আজিজুল বারী হেলালের কাছে জানার সময় হয়ে এসছে যে এই যে ঘটনাটার, উনিও বললেন আরও 2-1টি ঘটনার কথা, এবং আমরা যদি মিটফোর্ডের ঘটনার কথা বলি, তাহলে এখানে নাম এসছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, এরকম তারা গ্রেফতারও হয়েছে, কেউ কেউ দল তাদেরকে বহিষ্কারও করেছে। তা আপনি কি মনে করেন যে শুধু বহিষ্কারই যথেষ্ট, বা কেন এমন হচ্ছে, কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? আমরা তো এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তাদেরকে আজীবন বহিষ্কার করে পুলিশকে বারবার বলছি তাদেরকে গ্রেফতার করুন। এবং দেখা গেল যে ব্যক্তিটি যে পাথর উঁচিয়ে মারলো তাকে কিন্তু গ্রেফতার এখনও করা গেল না, সে এখনও ধরাছোঁয়ার বাইরে। এটা কিসের ইঙ্গিত? এটা আপনার দেখছেন, এটা একটা আপনার ব্যবসায়িক হত্যাকাণ্ড, ব্যবসাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, সেটাকে রাজনৈতিক হত্যাকাণ্ডের রূপ দিয়ে দেশে যে বিক্ষোভ বিশৃঙ্খলা শুরু করে জাতীয় নেতৃবৃন্দের চরিত্র হনন করা, এবং আপনার বিএনপি অফিসেও আমি দেখলাম কিছুক্ষণ আগে কারা যেন বোমা বিস্ফোরণ করেছে। এই যে এটাকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করা, এইটা হলো আমার প্রশ্ন। সেজন্য আমি বলছি যে এখানে পুলিশ আপনার ফেইলার না। যদি বলে যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে ফেইলার, আমি মনে করি পুলিশ ডেলিভারেটলি এইগুলো করছে। যেহেতু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই এখনও সেই 111-এর দোসররা আপনার জাতীয় স্বরাষ্ট্রমন্ত্রের উপদেষ্টা হিসাবে রয়েছে, সহকারী উপদেষ্টা হিসাবে রয়েছে, আপনার চুক্তিভিত্তিক নিয়োগ রয়েছে আইজি, চুক্তিভিত্তিক নিয়োগ রয়েছে ঢাকার পুলিশ কমিশনার এখন, এবং নিচের যে পুলিশ বাহিনী তাদের সাথে মাঠ পর্যায়ে যারা তাদের সাথে তাদের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। এই পুলিশ বাহিনী যে ফেইলার না, তারা কি ডেলিভারেটলি এই ঘটনাগুলো ঘটাতে সাহায্য করছে। যেহেতু দেখেন পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটলো, যে ভিডিওটা ধারণ করা হলো কতক্ষণ ব্যাপী,
পাশে কিন্তু পুলিশও ছিল, সাধারণ জনতাও ছিল। সাধারণ জনতা হয়তো ভয়তে আসেনি, পুলিশও ছিল। এতক্ষণ ধরে ভিডিও করা হলো, তার মানে কি কোনো একটা পরিকল্পনাকে সামনে নিয়ে কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। আমরা কিন্তু বিএনপি বলিনি যে ওকে গ্রেপ্তার করবেন না, তাকে গ্রেপ্তার করবেন না। আমরা বরঞ্চ তাদেরকে আজীবন বহিষ্কার করে গ্রেপ্তারের জন্য বারবার বলেছি। আপনি দেখেন যে কিছুদিন আগে পাবনায় আমাদের একটা ইন্টারনাল মিটিংয়ে কিছু গণ্ডগোল হয়েছিল। গণ্ডগোল হলে আমরা বিএনপি উদ্যোগী হয়ে সেই সমস্ত নেতৃবৃন্দকে, উচ্ছৃঙ্খল নেতৃবৃন্দকে গ্রেফতার করার জন্য থানায় মামলা দিতে গিয়েছিলাম। থানা বলে যে ভিকটিম মামলা দিবে, আমাদের মামলা দিবে না। নরসিংদীতে এরকম একটি ঘটনা ঘটছিল, আমরা পুলিশকে বলতাম তাদেরকে গ্রেফতার করুন। পুলিশ পুরো ইনডিফারেন্ট টু অ্যারেস্ট এনি পিপলস। কারণ আমার কাছে মনে হচ্ছে একটা বাংলাদেশ যেহেতু একটা গণতন্ত্রের পথে এখন যাত্রা শুরু করেছে, এই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবার জন্য সেই 24-এর পরাজিত শক্তিরা কিন্তু এখনো পুলিশ, অনেকে বলেন যে পুলিশ আসলে যে 5ই আগস্টের পরে ট্রমাটাইজ হয়ে আছে, তারা যে ভীত সন্ত্রস্ত হয়ে আছে, এখনো তারা কাজ করার ক্ষেত্রে সাহস পাচ্ছে না। ট্রমাটাইজ হয়ে আছে যে তারা যদি বিচারের সম্মুখীন হয়, যখন আইডেন্টিফাই করা হবে কারা গত 17 বছর এই কিলিংয়ের সাথে পুলিশ জনতা কিলিংয়ের সাথে জড়িত, তারা চিন্তা করছে যদি একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়, দেশে যদি গণতন্ত্র আসে, তাদের বিচার হবে। এর সাথে যোগ হয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ব্রেন চাইল্ড এখনও রয়ে গেছে, অর্থাৎ 24-এর পরাজিত শক্তি এবং প্রতিবেশী রাষ্ট্রের যে ব্রেন চাইল্ড। আপনি দেখেন যে একটা ব্যবসায়িক হত্যাকাণ্ডকে কিভাবে রাজনৈতিক রূপ পরিগ্রহ করে তুলছে। বিএনপি অফিসে বোমা মারা হচ্ছে। ওনার যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওনার পরিবার থেকেও বলেছে যে এটা ব্যবসায়িক লেনদেনের ফলে তাকে সেটাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বানিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হত্যাকাণ্ডের শিকার এবং যারা আক্রমণ করলেন উভয়ই আপনার বিএনপির সংগঠনের, তাহলে আপনার দলীয় শৃঙ্খলার জায়গাটা কি করছেন? না, আপনি দেখেন দলীয় শৃঙ্খলা, আমাদের দলীয় শৃঙ্খলা যে সমস্ত নেতা কর্মীরা এই অপকর্মের সাথে জড়িত, আমরা তো তাদেরকে ডিফেন্ড করছি না, তো আমরা তাদেরকে গ্রেপ্তার করতে, শুধু আমরা আজীবন বহিষ্কার করছি না, পুলিশকে গ্রেপ্তার করতে বলেছি। পুলিশ তো কেন উদাসীনতা দেখাচ্ছে? কারণ তারা চায় পুলিশ এবং বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আপনি দেখেন সেনাবাহিনী মাঠে রয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রয়েছে, তারপরেও কেন এই সমস্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা যাচ্ছে না, করছে না কেন, কিসের উদ্দেশ্যে? তার মানে বাংলাদেশ যে গণতন্ত্রের পথে উত্তরণ হচ্ছে সেইটাকে কি আপনার বাধাগ্রস্ত করতে চাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রেসক্রিপশনে? আরেকটি কথা দেখেন চাঁদপুরে একজন ইমাম হত্যা হলো একই সময় মনে হয়। তারপরে খুলনায় রক কাটা হলো একটা সাবেক যুবদলের নেতাকে। এই ঘটনাগুলো কিন্তু 9টি গুলি করার পরে রক কেটে নিশ্চিত করা হলো যে এই ঘটনা কিন্তু পত্রিকা টেলিভিশনে এইভাবে রাজনৈতিক, আমি পত্রিকা টেলিভিশন বলবো না, রাজনৈতিক মহল এইটাকে কিন্তু সামনে আনলো না। ওই দুটি ঘটনাকে মানুষ অতটা, যেহেতু রককাটা কালচার কাদের, এটা তো আপনারা জানছেন যে রককাটা কালচার, ওইটাকে না এনে আমি এটাকে আনছি, এই জন্য আমি দোষারোপ করছি না। এর জন্য কি বিএনপি তাকে কোনো ডিফেন্ড করলো? বিএনপি মঞ্চ বলছে তাকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে যেই লোকটি পাথর ছুঁড়ে মারলো সেই লোকটি এখনো ধরাছোঁয়ার বাইরে। আমরা তো গ্রেপ্তারের জন্য বারবার বলছি। সুতরাং রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আজকে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে যারা নস্যাৎ করে একটি রাজনৈতিক দলকে এবং দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে কুৎসা রটনা করছে, দলীয় পার্টি অফিসে বোমা মারছে, এর ফলে কী হবে? বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়বে। বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়লে লাভ হবে প্রতিবেশী রাষ্ট্র ভারত, আর এখানে 24 সেই কারণে কি সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত থাকছে এরকম বলতে? নির্লিপ্ত বলবো না, ইচ্ছামূলক। আপনি নির্লিপ্ত বললে তো নির্লিপ্ত থাকাই তো ইচ্ছামূলক। আপনি যদি কেউ বলে ফেইলার, আমি মনে করি কখনো ফেইলার না, তারা ডেলিভারেটলি এগুলো করছে যাতে বাংলাদেশের ডেমোক্রেসিটা এস্টাবলিশড না হয়। বাংলাদেশ একটা আনডেমোক্রেটিক কান্ট্রি, একটা প্রতিবেশী রাষ্ট্রের একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে থাকতে যারা পছন্দ করে, তারা আজকে এই ঘটনাকে, একটি ব্যবসায়িক হত্যাকাণ্ডকে রাজনৈতিক রূপ ধারণ করানোর চেষ্টা করছে। আপনি দেখেন, আমরা যদি বলতাম যে অমুককে গ্রেপ্তার করা যাবে না, ওই ঘটনা আমাদের সাথে জড়িত না, আমরা তো বলছি যাই বিএনপি হোক
যেই হোক, সন্ত্রাসী যেই হোক, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাকে আপনি গ্রেপ্তার করুন, তাকে আপনি শাস্তি দিন, তাকে যত রকম ব্যবস্থা করেন। এখন আপনি তো বলেন যে আপনাদের দলে এই সমস্ত লোক ঢুকে কী যাবে, ভাই পলিটিক্যাল পার্টি রিক্রুটমেন্টের জন্য তো ওই রকম কোনো ফিল্টারিং ব্যবস্থা সারা পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আপনার দল থেকে অবশ্য বলা হচ্ছে যে শুদ্ধি অভিযান চালানো হবে আপনার দলে। সেটাই তো বলছি, জলের ভিতর এরকম কোনো আপনার অভিযোগ থাকলে আমরা যথাযথ তদন্ত করে তাদেরকে বহিষ্কার থেকে শুরু করে আজীবন বহিষ্কার, পুলিশকে অনুরোধ করছি, নরসিংদে যা পুলিশকে অনুরোধ করেছি, পাবনায় যা পুলিশকে অনুরোধ করেছি। আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছে যে সন্ত্রাসী কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদেরকে গ্রেপ্তার করুন। সরকার কেন গ্রেপ্তার করছে না? এবং এই ঘটনাটাকে আপনি কি বিএনপির উপরে, বিএনপিকে স্টিগমাটাইজ করবার জন্য আপনি বিভিন্ন রকম জাতীয় নেতৃবৃন্দের নামে স্লোগান দিচ্ছেন, বিভিন্ন রকম আপনি রাজনীতিকরণ করার চেষ্টা করছেন, এতে হবে কি? যদি আবার এর পাল্টা কোনো কাউন্টার হয় তার দেশে অস্থিতিশীল। এবং ঘটনাটার পরপরই যেমন মনে হলো যে অনেকে তৈরি ছিল মিছিল করার জন্য, বিক্ষোভ করার জন্য, আপনি খুব দ্রুততার সাথে অনেকে রাজপথে নেমে এসেছে। বুয়েটে আপনার রাজনীতি নিষিদ্ধ, সেখান থেকে স্লোগান হচ্ছে কিভাবে? এই পাল্টা স্লোগান তো বিএনপি, আপনি যেহেতু আমাকে ইন্ডিকেট করছেন, বিএনপিকে ইন্ডিকেট করছেন, বিএনপি তো এই ঘটনার জন্য বলছে যে এই ঘটনায় যারা দোষী সে বিএনপি করুক আর বিএনপির যত বড় নেতা হোক, তাকে আপনি গ্রেপ্তার করুন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেপ্তারও করছে না, বিচারও করছে না। গোয়েন্দা সংস্থাগুলো কি এই খবর রাখে না? কিছুক্ষণ আগে দেখলাম পল্লবীতে একটা বিরাট চাঁদাবাজিতে কয়েকজন গুলিবিদ্ধ হলো। তো এই সমস্ত ঘটনা আমি তো মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা, বাংলাদেশকে অশান্ত করবার একটা পরিকল্পনা। আপনি মনে রাখবেন যে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এখন শেষ রক্ষা কবচ কিন্তু বিএনপি। আজকে যারা বিএনপিকে মেলাইন করবার জন্য রাস্তায় নেমেছেন ৭১-এর পরাজিত শক্তিরা, আমরা বলতে কিন্তু দ্বিধা নেই যে ২৪-এর পরাজিত শক্তি এবং ৭১-এর পরাজিত শক্তির যে নেক্সাস ভারতের প্যাট্রোনাইজেশনে, এটা কিন্তু জনগণ এটাও মাথায় রেখে যদি রাস্তায় নামে, তাহলে কিন্তু আমরা চাই না বাংলাদেশ আবার অস্থিতিশীল হয়ে উঠুক। আমরা চাই একটি শান্তিপূর্ণভাবে ডেমোক্রেসির পথে বাংলাদেশের যাত্রা হোক। আপনি কি বিএনপি যদি এই ঘটনাকে কখনো ডিফেন্ড করতো, বিএনপি যদি সমর্থন করতো, আওয়ামী লীগ যেটা গত ১৭ বছর করেছে যে আমাদের নেতা করেনি, আমাদের কর্মী করেনি, আমাদের এই করা ছিল, উনি এই দোষ করেছে, আমরা তো বলছি যে মেরেছে সেও দায়ী, যে মার খেয়েছে তারা হয়তো বা দায়ী। অতএব এই দুই পক্ষকে কেন গ্রেপ্তার করে করা হচ্ছে না? এবং সেটাই আপনার প্রশ্ন আসলে, এবং একই সঙ্গে সন্দেহ। রক্ষাকারী বাহিনীকে যদি কেউ বলেন ফেইলার, আমি মনে করি তাহলে আপনার জাজমেন্টটা ঠিক হচ্ছে না। তারা ডেলিভারেটলি এটা করছে, যেহেতু আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন পুলিশের বড় প্রশাসনে, এবং ৭১-এর আপনার 111-এর ক্রীড়ানকরা এখনো সহকারী উপদেষ্টা রয়েছে, তারা তো চাইবে না ন্যাচারালি। আমরা তো বহুবার বলছি যে এই প্রশাসনে এখনো ২৪-এর পরাজিত শক্তিরা রয়ে গেছে। সুতরাং তাদের এই ক্রিমিনালাইজেশনের ফলে, তাদের এই অপকৌশলের ফলে আজকে যে কোনো সামাজিক বিশৃঙ্খলাকে রাজনৈতিক রূপ দেওয়ার একটা অপচেষ্টা চলছে। ওকে, হ্যালো ভাই। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। আমরা আলোচনা করছিলাম যে সমস্ত ঘটনা ঘটছে, বিশেষ করে সোহাগ হত্যাকাণ্ড মিটফোর্টে। আমাদের শরীফ ভাই বলছিলেন যে এই ঘটনার মধ্যে বিএনপির যেরকম ইনভলভমেন্ট আছে, পাশাপাশি সরকারকে অনেকটা নির্লিপ্ত মনে হয়েছে তাদের ভূমিকা ক্ষেত্রে। বুধবারের ঘটনা শুক্রবারে ভাইরাল হওয়ার পরে এই নিয়ে সবাই প্রতিক্রিয়া দেওয়া শুরু করলো। রিপোর্ট খুব একটা চোখে পড়েনি। তো আপনি লক্ষ্য করেছেন যে ওই ফুটেজ যদি আপনি দেখে থাকেন যে ঘটনার সময় শতাধিক লোক সেখানে দর্শকের ভূমিকায় ছিল, এবং মাত্র ২-৩টা লোক বা ৪-৫টা লোক ক্রমান্বয়ে তাকে মারছে মিটছে। এই যে সামাজিক অবস্থা, ৫ই আগস্টের পরে যে স্বপ্ন, যে মানুষের প্রত্যাশার একটা বাংলাদেশ তৈরি হবে, আর সেখানে যখন এই জিনিসগুলো দেখছি, আপনি একজন গণমাধ্যম কর্মী, সিনিয়র সাংবাদিক, আপনার বিশ্লেষণ কি? আসলে আমরা কোথায় যাচ্ছি, কি দেখছি? আপনাকে ধন্যবাদ, এবং আমার দুই সহ আলোচক হিলাল ভাই এবং শরীফুজ্জামান শরীফ। এর আগে আমি একটু পুলিশের ভূমিকা নিয়ে কথা বলি। আপনার স্টুডিওটা আমার অফিসে একদম কাছে। আমি এই কারওয়ানবাজার মোড়ে এসে ৪৫ মিনিট দাঁড়িয়ে আছি, কোনো ট্রাফিক, এই যে ঢাকা শহরে এটা প্রধান সড়ক, কোথাও কোনো ট্রাফিক নেই, পুরো রাস্তা জ্যাম। বৃষ্টির কারণে আমি যে হেঁটে আসবো সেই সুযোগও নাই, বাট এখান থেকে 2টা বা 1টা বিল্ডিং পড়ে। এই বাস্তবতা এখন বাংলাদেশে বিরাজ করছে। এর সঙ্গে একটু যোগ করি, এই যে হোটেল জাকারিয়ায় একটি ছেলে গিয়ে, যে যুবদলের এক ছেলে গিয়ে কি অনেক সমস্যার সৃষ্টি করেছিল, তাকে বিএনপি তো এটা তো প্রশাসন না, এটা একটা রাজনৈতিক দল, তো বহিষ্কার করতে পারে, ক্ষমতা নাই দল। হ্যাঁ, এটা তো আইন শৃঙ্খলা বাহিনী না,
তার বহিষ্কার করা ছাড়া কতটুকু ক্ষমতা আছে আর কি আছে? কিন্তু সেই ছেলেটিকে ধরা হয়েছে, অ্যারেস্ট করেছে পুলিশ? না, এখনো পুলিশ কেন করেনি? সুতরাং অনেক প্রশ্ন আছে। এই যে ঘটনাটি ঘটেছে মিটফোর্ড হাসপাতালের সামনে, খুব দুঃখজনক। আমরা দেখেছি, ইভেন কাল রাত 3টে পর্যন্ত আমি ঘুমোতে পারিনি, ভিডিওটা বারবার ভেসে আসছিল আমার মোবাইলে, খুব মর্মান্তিক। কিন্তু হেলাল ভাইয়ের কাছে শুনলাম, আমরা গণমাধ্যমে ইতিমধ্যে জেনেছি যেটি সবচেয়ে করুণ দৃশ্য ছিল, যে সবকিছুই করুণ, যে পাথরটি মেরে লোকটিকে হত্যা করা হচ্ছে, তার মাথায় বারবার বাড়ি দেওয়া হচ্ছে, সেই লোকটিকে এখনও অ্যারেস্ট করা হয়নি। নিশ্চয়ই তিনি ধরাছোঁয়ার বাইরে না, বা সেই লোকটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আছে, তারা কিন্তু ইচ্ছে করলে তাকে ধরতে পারত, তাকে কিন্তু এখন ধরেনি। বাংলাদেশ নিয়ে একটি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। অনেক কষ্টে বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে, ছাত্ররাও 106 দিন করে 1 মাস 6 দিন আন্দোলন করেছে। ঠিক করে ভাবছিলাম একটা গণতন্ত্র ফিরে আসবে, সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা। কারণ আপনি গণমাধ্যমের কর্মী হিসেবে, আমরা এবং তারা রাজনৈতিক নেতা, তারা জানেন যে গত 15.5 বছরকে দুর্বিনীত শাসন চলেছে। এই টকশোতে কে আসবে এটি ঠিক করে দেওয়া হয়তো বিশেষ জায়গা থেকে। এই অবস্থাতে আপনারা ফেস করেছেন, আমরাও ফেস করেছি। সেই বাস্তবতায় আমরা ভেবেছিলাম এই স্বৈরাচারের পতনের পর বাংলাদেশ একটি সুষ্ঠু, স্বাভাবিক গণতান্ত্রিক ধারা ফিরে আসবে। সেই গণতন্ত্রকে বিপন্ন করার জন্য একটি গোষ্ঠী লেগেছে। আমি উদাহরণ দিয়ে বলি, এই যে এখন বলা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। আমরা একটু টেস্ট করতে চাই যে স্থানীয় সরকার, এই ইলেকশন কমিশন কতটা উত্তীর্ণ হয়। তো যদি ধরুন স্থানীয় সরকার নির্বাচনে যদি তারা উত্তীর্ণ হতে না পারলো এই নির্বাচন কমিশন, তাহলে কি আপনি নতুন নির্বাচন কমিশন দিবেন এবং সেই নির্বাচনকে আবার টেস্ট করবেন? তাহলে বাংলাদেশে কবে নির্বাচন হবে? আমি জানতে পারছি না আমি কাকে ভোট দিচ্ছি। পিয়ার সিস্টেম যদি হয়, আপনার টাঙ্গাইলের লোক আমার বরিশাল চলে যাবে, উনি আমার। কারণ বাংলাদেশের সিস্টেম তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো না। এখানে বিদেশে যারা পার্লামেন্ট মেম্বার, তারা শুধু আইন প্রণয়ন করে, এখানে তো সব কাজ পার্লামেন্ট মেম্বার করে। হ্যাঁ, এমনকি দাম্পত্য কলহ মেটাতে যেতে হয়, কলহ মেরে সালিশ করতে হয়, এই গম ভাগ করতে হয়, নানা কিছু করতে হয়। কিন্তু এগুলো সব হচ্ছে নির্বাচন পিছানোর জন্য। আপনি চিন্তা করুন, বর্তমান বাস্তবতায় বাংলাদেশে বিএনপি অফিসের সামনে বোমা মারে, এই শক্তি কোথায়? এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। নানা পক্ষ, দেশি বিদেশি নানা ষড়যন্ত্র এখন হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করার জন্য, কিন্তু এগুলো সফল হবে না। যুগে যুগে প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু সঠিক সময়ে জেগে ওঠে। আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না, স্টেটে যারা আছে, একসময় কিন্তু মনে হয়েছিল এই দুর্বিনীত শাসন, শেখ হাসিনার শাসন বুঝি বাংলাদেশের কোনোদিন শেষ হবে না। তিনি যতদিন বেঁচে আছেন, এবং তিনি এত বেশি বেনিফিশিয়ারি সৃষ্টি করেছিলেন সব জায়গায়, মিডিয়া থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, সর্বত্র সৃষ্টি করেছেন। মনে হয়েছিল তার পতন হবে না কোনো দিনে, তা কিন্তু পালিয়ে যেতে হয়েছে। এবং তিনি কিন্তু ইতিহাস সৃষ্টি করেছেন। 1 লক্ষণ সেন পালিয়ে গেছেন এই ভূখণ্ড থেকে 800 বছর আগে, আর এক পালিয়ে গেছেন শেখ হাসিনা, আর কিন্তু কেউ পালিয়ে যায়নি। ইভেন এরশাদ, যাকে বলা হয় কি বিশ্ব বেহায়া বা সবচেয়ে বড় স্বৈরাচার, যদিও শেখ হাসিনার তিনি কোনো স্বৈরাচারই না, তার আগ পর্যন্ত এরশাদ সাহেব ছিলেন। হ্যাঁ, সেটাই কি, তিনিও কিন্তু পালিয়ে যান, অনেকদিন জেল খেটেছেন, কিন্তু তাও কিন্তু পালিয়ে যাননি। সুতরাং এই বাস্তবতা বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যায়, সেটিকে রোধ করার জন্য একটি পক্ষ কাজ করছে। হঠাৎ করে নানা শক্তি এসে যোগ হয়েছে বিএনপিকে মেলাইন করার জন্য। এটি এত সোজা না। আমি একটু ওই শরীফের কাছে আসতে চাচ্ছি। আমি তো এটি একটু জানতে চাচ্ছিলাম, উনি ইলিয়াস খানের কথা যেটা শুনলাম, গত 1.5 দশকের যে একটা ভয়ের সংস্কৃতি চলে এসেছিল মানুষের মধ্যে, অনেক কিছুই প্রতিবাদ করতে সাহস পেত না, গুমের ভয়, মামলার ভয়, লুটপাটের ভয়, আতঙ্কের ভয় ছিল। তো এই যে প্রায় 1 বছর হতে চললো, 11 মাস হয়ে গেছে। 5ই আগস্টে তো পুরো বাংলাদেশ জেগে উঠলো, ফ্যাসিস্টকে বিদায় করলো, এবং আগে যেটা বলা যেত না এখন সেটা বলা যায়। আপনার ফেসবুক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট সাউন্ড, এই সরকারের সমালোচনা, বিএনপির সমালোচনা সবই হচ্ছে। এরপরেও এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে এই হত্যাকাণ্ডটা ঘটলো, গত 5-7-10 জনে করলো, শত শত মানুষ দাঁড়িয়ে দেখলো, তাহলে কি আমাদের ভেতর থেকে ভয় সংস্কৃতিটা এখনো দূর হয়নি? ধন্যবাদ। প্রথমত, আপনার যে স্টেট মেকানিজম আছে তার প্রতি আপনার একটা আস্থা থাকতে হবে, যে আমি যদি এই ভালো কাজটা করতে গিয়ে আমার কোনো প্রতিপক্ষের কাছ থেকে আমি আক্রান্ত হই, তাহলে রাষ্ট্র আমার পক্ষে দাঁড়াবে। কিন্তু তার অবজারভেশন হচ্ছে রাষ্ট্র এই জায়গাটায় তার পক্ষে দাঁড়াচ্ছে না। আমরা অনেকগুলো উদাহরণ দিতে পারি। গত 11 মাসে এই অভিজ্ঞতা হয়েছে যে রাষ্ট্র দাঁড়াচ্ছে না নিপীড়িতের পক্ষে। আমি একটা উদাহরণ দিয়ে দেই। বেশ কয়েক মাস আগে গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়ি বহরে হামলা হয়েছিল, মনে আছে? তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে 13-14 জন যুবক এসে তার উপরে হামলা করেছে। পুলিশ সেই মামলায় শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে। আপনি ইন্টারনেট সার্চ দেন, আপনি দেখবেন। এবং তারা খুব গর্বের সাথে বলেছে যে আজকে রাত্রে অভিযান চালিয়ে আমরা 32 জনকে গ্রেপ্তার করেছি।
ভিকটিম বলছে যে আমাকে যখন আক্রমণ করা হয় 13 থেকে 14 জন ছিল, পুলিশ সেখানে 100 বেশি মানুষকে, তার অর্থ হচ্ছে প্রতিশোধের যে জায়গাটা, আপনি যদি শুধুমাত্র স্টেটের মধ্যে, সরকারের রাষ্ট্রের মধ্যে প্রতিশোধের জায়গাটাকে যদি ফোকাস করেন, আমি যেটা দেখতে পাচ্ছি সরকার এই জায়গাটায় একেবারেই ব্যর্থতা আছে, ইচ্ছাকৃত কতগুলো কাজও তারা করছে এবং প্রশাসন একটা চক্রের কাছে আবদ্ধ হয়ে গেছে। আমি 3টা উদাহরণ দেব। কয়েক মাস আগে পত্রিকায় এলো যে কুষ্টিয়ার এক ওসি বিএনপির একটা অনুষ্ঠানে গেছেন, বক্তৃতা করেছেন, নিউজ আসার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রত্যাহার করা হলো। এরপরে চট্টগ্রামের এক ওসির সেম ঘটনা, কিন্তু গত 3-4 দিন আগে ঢাকার লালবাগে একজন পুলিশ কর্মকর্তা, তিনি জামাতের একটা অনুষ্ঠানে গিয়ে, খেয়াল আছে, তিনি বক্তৃতা করলেন, কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, আবেগে বলে ফেলেছেন। অর্থাৎ আপনি যখন রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন তখন রাষ্ট্র আপনার আবেগটা দেখবে না। তাহলে ওই যে কুষ্টিয়ার যে ওসি, তিনিও তো আবেগেই বলে ফেলতে পারতেন। আপনি সেটিকে একভাবে দেখছেন, এই জায়গাটা একভাবে দেখছেন। এবং আমি ইলিয়াস ভাইয়ের কথার সাথে অনেকটাই একমত যে একটা রাজনৈতিক দলের শক্তি সামর্থ্য কতটুকু, সে একটা কর্মীর বিরুদ্ধে কি করতে পারে, তাকে তো পিটাতে পারে না, তাকে আটকেও রাখতে পারে না, তাকে বহিষ্কার করতে পারে। সরকারের দায়িত্ব কি? এই যে তিনি যে উদাহরণটা দিলেন মহাখালীর একটা হোটেলের, এটা তো একটা ক্রিমিনাল অফেন্স। এখন সরকার বলতে পারে যে কেউ মামলা করেনি, আমি এই কারণে অ্যাকশন নেইনি। আচ্ছা, রাস্তায় যদি একটা বেওয়ারিশ লাশ পড়ে থাকে, কেউ মামলা করলো না, পুলিশ কি ওই লাশটা শুধুমাত্র দাফনের ভেতর থেকে তার দায়িত্ব শেষ হবে? কখনোই না। পুলিশ চেষ্টা করবে এই ঘটনার সাথে কারা যুক্ত তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। নাগরিকদের যে দায়িত্বের জায়গাটা, নাগরিকরা যখন দেখছে যে রাষ্ট্র কেস টু কেস এক এক ধরনের অ্যাকশন দেখাচ্ছে, এক এক ধরনের রিয়াকশন দেখাচ্ছে। নুসরাত ফারিহার কথা আপনার মনে আছে, বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হলো, তারপর তার জামিনের জন্য একটা সময় বেঁধে দিল কোর্ট। সোশ্যাল মিডিয়ায় যখন রিপারকেশন হলো, তাকে বাড়ির থেকে ডেকে এনে জামিন দিয়ে দেওয়া হলো ওই তারিখের আরও আগে। অর্থাৎ সোসাইটির মধ্যে কোনো ঘটনা রিপারকেশনটা কেমন হচ্ছে তার উপরে ভিত্তি করে একটা সরকার যখন আইনি পদক্ষেপ গ্রহণ করে, তাহলে বুঝতে হবে যে সরকার সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে থাকে, মানুষ কি বলে সেই অনুযায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমের সরকার, সামাজিক যোগাযোগের মাধ্যমের উপরে পুরোপুরি নির্ভরশীল আমি তাও বলছি না। আমি বলছি যে আমাদের দেশটা হওয়া উচিত ছিল, আমরা চেয়েছিলাম আইনের শাসন, গত 1.5 দশক সেটা ছিল না, শাসকের আইনটা ছিল, শাসক যেটা মনে করতেন সেটি করতেন। 2017 সালে চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর জিয়াফত অনুষ্ঠানে পদদলিত হয়ে 11 জন মানুষ মারা যায়। আর প্রথম আলোর একটা অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন তরুণ মারা যায়, মনে আছে? মহিউদ্দিন চৌধুরীর ওই জিয়াফতে 11 জন মারা যাওয়ার জন্য কোনো মামলা হয়নি, কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে মামলা হয়েছিল। কেন? আগের সরকার প্রথম আলোকে পছন্দ করতো না। অর্থাৎ এই শাসনটা ছিল চুজ অ্যান্ড পিক, আপনাকে যাকে পছন্দ হবে আপনি তাকে ছেড়ে দেবেন, যাকে পছন্দ হবে না তাকে আপনি ধরবেন। এবং যদিও দুটো ঘটনাই ছিল অনাকাঙ্ক্ষিত, এবং মহিউদ্দিন চৌধুরীর এই অনুষ্ঠানটি ইচ্ছা করে করা হয়েছে আমি মনে করি না, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, কিন্তু সরকারের জায়গা থেকে অ্যাকশনটা ছিল সেটি। আমরা এখনো চেয়েছিলাম যে ওই অবস্থাটা পরিবর্তন হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনটা হচ্ছে না। মহাখালীতে যে ছেলেটিকে বিএনপি বহিষ্কার করলো, সরকার তাকে কেন ধরছে না? প্রশ্নটি আমরা করতে পারি। তাহলে সরকারের ভেতর থেকে সম্ভবত একটি অংশ দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করতে চাইছে। এবং আমি শেষ করে দেবো এই জায়গাটা ইলিয়াস ভাই, আমি একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে বাকিটা শুনবো আপনার কাছ থেকে আর কি। দর্শক, জেডিএসআরএম প্রেজেন্টস রোড টু ডেমোক্রেসি অনুসারে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই, দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন, জেডিএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জেডিএসআরএম রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছি আমি ইলিয়াস হোসেন। আলোচনার বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায় কার। আমরা বিরতির আগে শরীফের কথা শুনছিলাম, আপনার একটা পয়েন্ট বাকি ছিল, আমরা আপনাকে দিয়ে আবার শুরু করতে চাচ্ছি। ধন্যবাদ। আমি শেষ করে দেবো এই জায়গাটায়। জি, আইন শৃঙ্খলা রক্ষার দায় হচ্ছে সরকারের। আজকের যে 10 মাসে যে ধরনের অধঃপতনটা হয়েছে, এটাও সরকারের কোনো জায়গায় ইচ্ছাকৃত, কোনো জায়গায় সরকার দায়িত্ব নিতে চাইছে না। অথচ মানুষের চাওয়ার জায়গাটা হচ্ছে দেশের একটা স্বাভাবিক পরিবেশ। আপনি এখান থেকে নেমে
যে শ্রমজীবী মানুষ আছে এই কারণ বাজারে যারা কাজ করছে, তাদের কাছে যদি জিজ্ঞেস করেন, প্রত্যেকটা মানুষ একটা জিনিস চাইবে, নিরাপত্তা চাই। কেউ আপনাকে বলবে না যে আমাকে 2 কেজি পেঁয়াজ কিনে দেন, আমাকে 2 কেজি চিনি কিনে দেন। প্রত্যেকেই চায় যে তার যে কাজটা, সেই কাজটা সে করবে, সেই কাজটা করার একটা এনভায়রনমেন্টটা আপনি ক্রিয়েট করে দেন। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটা। কিন্তু আমি দেখতে পাচ্ছি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করাটাকেই একমাত্র কাজ হিসাবে দেখছে। তার উদাহরণ কেন দিলাম? উদাহরণ দিলাম এই যে কতগুলো ঘটনায় সরকার প্রশাসনের মধ্যে একটা অংশ বিএনপিকে কাউন্টার একটা ফোর্স হিসাবে দাঁড় করানোর চেষ্টা করছে। গতকালকের ঘটনার পরপর হঠাৎ করে রাতের বেলায় দেখলাম ইডেন কলেজ থেকে একদল বেরিয়ে এলো, তারা বলছে ছাত্র দলের কেউকে এখানে থাকতে দেব না। অর্থাৎ পুরন ঢাকার ওই ঘটনাটার সাথে ছাত্র দল কিভাবে ইনভলভ আমি এটা জানি না, বা ইডেন কলেজ শাখারই বা কি দায় আমি এটা জানি না। অর্থাৎ একটা ওই যে ম্যাটিকুলাস প্ল্যান, যেটা আমার ধারণা 5ই আগস্ট ম্যাটিকুলাস প্ল্যান যে ক্লোজ হয়ে গেছে সেটা না, এটা এখনো কন্টিনিউ করছে। এবং এটার আলটিমেট টার্গেটটা হচ্ছে বাংলাদেশে 1/11-এর সময় যে মাইনাস পলিটিক্সের যে একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা হয়েছিল, আলটিমেটলি সেদিকেই যাচ্ছে। এবং একের পর এক এই নিদর্শনগুলো ফুটে উঠছে। সরকারের ভেতরের একটি অংশ তারা চাইছে নির্বাচন বিলম্বিত হোক, তা না হলে ইলেকশন কমিশন, ইলেকশন সংক্রান্ত সমস্ত দায় দায়িত্ব তাদের। আমরা গত 15 বছর কি বলেছি যে ইলেকশনের দায়টা ইলেকশন কমিশনে আনতে হবে, গণভবন না। গণভবন ইলেকশন কমিশনের প্যারালাল একটা জায়গা হয়েছিল, সেটি না। আচ্ছা, এখন প্রধান উপদেষ্টার প্রেস উইং কিভাবে বলে যে তরুণদের জন্য আলাদা বুথ হবে, কত সংখ্যক নিরাপত্তা বাহিনী নিয়োগ দেওয়া হবে, সেখানে ব্যালট সিস্টেম, সেখানে কি কি ব্যবহৃত হবে, পোস্টাল অর্ডারে ভোট কিভাবে হবে, এই কথা বলার রাইট কি তাদের সাংবিধানিকভাবে আছে? এই কথাগুলো বলার দায়িত্ব আপনারা হয়তো ভয়ের কারণে, অনেক কারণে আমরা এই কথাগুলো জিজ্ঞেস করি না। শেখ হাসিনা যদি এই কথাগুলো বলতো আমরা ক্রিটিক করতাম যতটুকু পারতাম। আজকে এই কথাগুলো কেন আপনি ওই যে গণভবনের জায়গায় যমুনাকে কি আমরা রিপ্লেস দেখতে চাই? না, আমাদের তো লড়াইটা হচ্ছে আমরা একটা দায়িত্বশীল, রেসপন্সিবল এবং স্বাধীন একটা ইলেকশন কমিশন চাই। আপনি কথার মধ্যে একটা কথা বলেছেন যে ভয়ের কারণে হয়তো তাদেরকে জিজ্ঞেস করি না। আমার কিন্তু বিরতির আগে ওইটাই প্রশ্ন ছিল আপনার কাছে, তাহলে কি আমরা ভয়ের সংস্কৃতিতে বেরোতে হতে পারি? এখনো ভয়ের সংস্কৃতি আছে। ভয়ের সংস্কৃতি আছে বলে আমি আমাদের বাইরের থেকে অবজারভেশন, আপনারা মিডিয়ার ভেতরে কাজ করেন, মিডিয়াকে নিয়ে আমরা যে সমস্ত কথাগুলো শুনি বিভিন্ন জায়গা থেকে, এবং আপনারা তো মানে একেবারে প্রাতিষ্ঠানিকভাবেও তো কয়েকদিন আগে আপনারা প্রতিবাদ করেছেন মিডিয়াকে হুমকি দেওয়ার জন্য। রাস্তায় মানুষ নিরাপত্তাহীনতায় আছে, কথা বলতে ভয় পায়। একজন নারীকে হঠাৎ করে আপনি আক্রমণ করে বসছেন, মানুষকে ট্যাগ দিচ্ছেন, ফ্যাসিস্টের দালাল বলে বাড়িতে আক্রমণ করছেন। তো এই যে অবস্থাগুলো, এবং এর বিপরীতে রাষ্ট্র যখন তার প্রপার, তার যতটুকু শক্তি সামর্থ্য আছে, আপনার মাঠের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, আমরা এই পর্যন্ত যদি তারা শক্ত হয় তার একটা পজিটিভ ইফেক্ট যে সোসাইটিতে পড়ে। রংপুরের কথা মনে আছে? তারা যখন মবকে ডেকে তারা বলল যে এটি আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা অ্যালাউ করব না, তারপরে ঠান্ডা হয়ে গেছে। তাহলে এখানে কেন হচ্ছে না? এরা তো সরকারের অধীনে কাজ করছে, তাহলে সরকার তাদেরকে প্রপারলি পরিচালিত করছে না, নিশ্চয়ই কোনো একটা অসৎ উদ্দেশ্যের জায়গা আছে। হেলাল ভাই, আপনি একটু লক্ষ্য করবেন শরীফের কথার মধ্যে একটা বিষয় ছিল যে রাজনীতিতে কি তাহলে মাইনাসের বিষয়টা ম্যাটিকুলাস যে প্ল্যান সেই অনুযায়ী আবার চলে আসলো কিনা, সেটা হলে তো এখন প্রধান দল হিসেবে আপনাদের উপরেই আসে বিষয়টা। আর আপনারা ইতিমধ্যে যে সমালোচনাগুলো আপনাদেরকে নিয়ে হচ্ছে দলের নেতাকর্মীদের বিশৃঙ্খলা, এর বিপরীতে আপনারা শুদ্ধি অভিযান চালানোরও কথা বলছেন। তো সেক্ষেত্রে সেটির কেমন রূপরেখা হবে বা কিভাবে আপনার দলকে সুসংগঠিত এবং শৃঙ্খলিত করবেন বলে ভাবছেন আর কি? দল সুসংগঠিত এবং সুশৃঙ্খল, নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? দ্যাট ডাজ নট মিন যেটা একটা ল এনফোর্সিং এজেন্সিস বা কোনো ক্যাডার ভিত্তিক একটা দল। এটা একটা আপনার মাল্টি ক্লাস অর্গানাইজেশন। এইখানে যে সমস্ত লোক বিশৃঙ্খলা করছে, অনিয়ম করছে, তাদেরকে কি আমরা ডিফেন্ড করছি না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি? আমাদের যতটুকু সক্ষমতা তার উপর আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং প্রশাসনকেও আমরা অনুরোধ করছি, ইনভাইট করছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমরা প্রত্যেকটা নেতাকর্মী ইনভাইট করছি যে আপনারা তাকে গ্রেপ্তার করেন। বুঝছেন, এর থেকে বড় শুদ্ধি অভিযান আর কি করে বলবেন? দলের এখন যখন আমরা কর্মী রিক্রুট করি, আমি একটু যোগ করি, আপনি যে আপনারা বলছেন আহ্বান করছেন গ্রেপ্তার করার জন্য,
কিন্তু এর আগে আমরা পাটগ্রামের একটা ঘটনা দেখেছি যে গ্রেপ্তার করেছিল, সেখানে আবার বিএনপি নেতাকর্মীরা থানা ঘেরাও করেছিল। হ্যাঁ, এই উদাহরণও তো আছে। সেটা তো পুলিশের দায়িত্ব। পুলিশ সেই যা থানা ঘেরাও করেছে তাদের পক্ষে তো আমরা নেইনি, তাদেরকে গ্রেপ্তার করতে বলেছি, তাই না? জি, তাদেরকে এই হুলিগঞ্জের আমরা গ্রেপ্তার করতে বলছি। একই সাথে পটিয়ার ঘটনা কিন্তু তাকে আনতে হবে, সেখানেও কিন্তু পুলিশ যথার্থ ভূমিকা কি নিয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে বিএনপি কিন্তু সরকার পরিচালনা করছে না, বিএনপি সরকার পরিচালনা করছে না। তারপরেও আমরা এই হত্যাকাণ্ডের যে দৃঢ়ভাবে প্রতিবাদ করলাম, যে নমনীয়তা দেখালাম, তারপরেও আমাদেরকে স্বাগত না জানিয়ে বরঞ্চ আমাদের দলের বিরুদ্ধে, দলের নেতাকর্মীর বিরুদ্ধে, নেতৃত্বের বিরুদ্ধে চরিত্রহরণ করার অপচেষ্টা চলছে। এই জন্য আমি প্রশ্ন করছি, যারা এইগুলো করছে তারা কি কোনো গন্ডগোল ইনভাইট করছে? যে প্রভোকিংসগুলো বিএনপির প্রতি দেখাচ্ছে, তারা কি কোনো গন্ডগোল ইনভাইট করছে? যদি গন্ডগোল ইনভাইট করে, তা দেশে যদি গন্ডগোল সৃষ্টি হয়, তাহলে তো ন্যাচারালি দেখছেন যে লাভটা কার, তাই না? তাতে ন্যাচারালি দেখছেন লাভটা কার। এবং দেখবেন এই যারা প্রভোকিংসগুলো করছে তারা কিন্তু ফ্যাসিস্ট হাসিনার সুরেরই একটা প্রতিধ্বনি শোনা যাচ্ছে। তারা বিভিন্ন জাতীয় নেতৃত্বের নামে বাজে কথা বলছে, পার্টি অফিসে যায় বোম মারছে। এখন এই যে কালচারটা শুরু করলো, খুলনায় একজনকে রকেটে হত্যা করা হলো, এই যে কালচারটা শুরু হলো, তাহলে কি হবে? তাহলে বাংলাদেশে একটা আপনার রাজনৈতিক ঝুঁকি বাড়বে। আমরা যে নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। এখন কথা হলো কি, সরকারের কাছে আমার প্রশ্ন, আপনারা নিশ্চয়ই নির্বাচন চান, বিধায়িত নির্বাচনের কথা বলেছেন। এখন আপনারা যদি নির্বাচন চান, সেই নির্বাচনটা যদি অনুষ্ঠিত হয়, তার আগে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আপনারা কঠোর বার্তা দিতে পারছেন না, বা তাদের প্রতি কোনো ব্যবস্থা নিতে পারছেন না? আমি তো প্রথমেই বললাম যে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের সাথে নিম্নপদস্থ পুলিশ কর্মকর্তাদের একটা কেমিস্ট্রিটা ভালো নেই। এই জন্য উচ্চপদস্থ কর্মকর্তারা তারা যেভাবে আপনার আইন শৃঙ্খলাকে দেখছে, তারা দেখছে আইন শৃঙ্খলা যদি, আমি প্রথমে যেটা বললাম, যদি অবনতি হয় তাহলে দেশে নির্বাচন হবে না, তাহলে দেশে গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি হবে না। তাহলে কী হবে? এই সমস্ত কর্মকর্তারা যেহেতু বিগত স্বৈরাচারে ফ্যাসিস্ট ছিল, তাদের বিচার কার্য সমাধা হবে না, এবং তারা যে অন্য রাষ্ট্রের যে ব্রেন চাইল্ড হিসেবে কাজ করছে, তাদের সে এজেন্ডা তারা বাস্তবায়ন করবে। এখন এই গুটি কয়েক যে সন্ত্রাসী বিভিন্ন জায়গায় সন্ত্রাস কর্মকাণ্ড করছে, এই সন্ত্রাসীর হাতে বাংলাদেশের গণতন্ত্র জিম্মি হয়ে পড়বে, এই সন্ত্রাসীর হাতে নির্বাচন ব্যবস্থা জিম্মি হয়ে যাবে। সে বিএনপি করুক আর জামাত করুক আর এনসিপি করুক, বিএনপি একমাত্র দল যে বারবার চিৎকার করে বলছে যে এই সমস্ত সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। বিএনপি কোনো সন্ত্রাসীদের পক্ষেও কোনো আজ পর্যন্ত আমি দেখাতে পারবো না কোনো সন্ত্রাসের পক্ষে আমরা কথা বলেছি, সে যে আমাদের দলের কর্মী হোক আর যে দলেরই কর্মী হোক। আজকে যে সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসীবাদের কথা বলছেন, তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন না কেন? আপনার ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এখন কিন্তু বয়ান তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আমি দেখলাম স্পেস পেয়ে যাচ্ছে যে আপনি জাতীয় নেতৃবৃন্দের যখন প্রতিকৃতিকে বা জাতীয় নেতৃবৃন্দকে যখন বাজে কথা বলছেন, তখন কিন্তু হাসিনার সেই ফ্যাসিস্ট হাসিনারও কিছু কথাবার্তা বলার যুক্তি তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলছি যে 24-এর পরাজিত শক্তি এবং 71-এর পরাজিত শক্তির যে নেক্সাস, এই নেক্সাস কখনো বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করবে না। জনগণকে এটা জনগণের উদ্দেশ্যে আমাদের বক্তব্য যে কোনো সন্ত্রাসীর পক্ষ অবলম্বন আমরা কি করছি। এই যে শরীফ ভাই যেটা বললেন যে ইডেন কলেজে হঠাৎ করে কেউ বললেন ছাত্রদল রাজনীতি করবে না, ছাত্রদল যত রাজনীতি করবেই, তাহলে কি আপনি গন্ডগোল চাচ্ছেন? বুয়েট থেকে হঠাৎ করে মিছিল বের করলেন, আমরা যদি মিছিল বের করি তাহলে কি গন্ডগোল চাচ্ছেন? গন্ডগোল চাইলে লাভটা কার? লাভটা প্রতিবেশী রাষ্ট্র ভারতের পরাজিত শক্তি। এই জন্য বলছি আপনাদের সাথে তাদের একটা নেক্সাস আছে। আচ্ছা, এখন এই গন্ডগোলগুলো এবং এই পরিবেশ সৃষ্টি হোক কারা চাচ্ছে? আপনি দেখেন আগামী যে নির্বাচনের ঘনঘটা বেজে উঠেছে, আগামী যে নির্বাচনের প্রত্যাশা, সেই নির্বাচনে যারা ভালো রেজাল্ট করতে পারবে না, সবাই জানে যে ভালো রেজাল্ট করতে পারবে না, তারা এখন এই হট্টগোল পাকিয়ে
নির্বাচনকে শিফট করে এবং শক্তি সঞ্চয় করে তারা ভেবেছে তাড়াতাড়ি ক্ষমতায় যাবে, কিন্তু এইটা ভুল করছে তারা যে আপনারা যদি এই নির্বাচনকে বিলম্বিত করেন, আপনারা যদি এই গণতন্ত্র প্রতিষ্ঠাকে বিলম্বিত করেন, তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু তার ষড়যন্ত্র নিয়ে থেমে নেই, সে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং এই প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রকে মোকাবেলা করবার জন্য যেখানে আমাদের ঐক্যের প্রয়োজন, সেখানে একটি বাণিজ্যিক হত্যাকাণ্ড, একটি ব্যবসায়িক হত্যাকাণ্ডকে আপনি রাজনৈতিক রূপ দিয়ে একটা রাজনৈতিক দল ক্ষমতায় নেই তার বিরুদ্ধে দোষারোপ করছেন। আমরা যদি তার পক্ষে ডিফেন্ড করতাম তখন আপনি আমাকে দোষ দিতে পারতেন, এবং আপনি জাতীয় নেতা নেতৃত্বে বাজে কথা বলছেন, তাহলে কি হবে? আপনি গন্ডগোল ইনভাইট করছেন, আপনি প্রভোকিং করছেন, এবং এর জন্য আপনারও বিচার হওয়া উচিত। জি, আমরা একটু ইলিয়াস খানের কাছে আসতে চাচ্ছি। আপনি লক্ষ্য করেছেন যে রাজনীতিতে হঠাৎ করেই কেমন একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হলো। আমরা যেটি দেখেছিলাম লন্ডন বৈঠকের পর রাজনীতিতে একটি সুবাতাস বইছিল, একটি নির্বাচনী পরিবেশ, একটা আমেজ আসছিল, সবাই প্রস্তুতি নেবে। এখন হঠাৎ করে এই ঘটনাটা, ওনারা রাজনীতি করেন, ওনার দলের অবস্থা নিয়ে চিন্তা করছেন ওই জায়গাটার থেকে। আমি বলছি তার বাইরের থেকে আপনার কি মনে হয় যে সত্যি সত্যি দেশটাকে আরেকবার একটা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এইসব কর্মকাণ্ডের মাধ্যমে? মূল কথা হচ্ছে যেসব দলের কোনোদিন ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, আমরা বুঝি না যে কোন দল ক্ষমতায় আসতে পারে, কার শতকরা কত ভাগ ভোট পেয়েছে আগে, কারা কতটা সংগঠন বোঝাতে পেরেছে, সেই দলগুলো নানা ধরনের সমস্যা ক্রিয়েট করছে। নতুন কিছু দল হয়েছে, তারা মনে করে যে আমরা সময় নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিব, তাহলে আমরা অনেক সিট পেয়ে যাব। এর কারণ হচ্ছে নির্বাচন বিলম্বিত করতে পারলেই দলগুলোর শক্তি সঞ্চয় করার চেষ্টা করবে, কিন্তু এগুলো দিয়ে কিন্তু আসলে রাজনৈতিক দলের ভিত্তি গড়ে ওঠে না। আমি মনে করি সময়ক্ষেপণ করে এগুলো হয় না। সুতরাং তারা চাচ্ছে, ভাই যেটি বলেছে যে গায়ে পড়ে ঝগড়া করতে চাচ্ছে। আপনি দেখুন যে আজকে দেখলাম একটি ভিডিও, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পোস্টার মারাচ্ছে। কালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, সেখানে জনাব তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান হচ্ছে। তিনি তো বলে দেননি এই যুবদল নেতাকে যে তুমি ওকে মেনে ফেলো। এগুলো ইনভাইট করা হচ্ছে এবং অর্গানাইজড ওয়েতে সব জায়গায় আপনি 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 গণমাধ্যম কর্মী হিসেবে ফলো করবেন। কিন্তু আমি আশাবাদী হতে চাই, এগুলো করে আসলে লাভ হবে না। এই দল তো, এই সরকার তো নির্দলীয় সরকার, আর যারা এগুলো রাজপথে এখন করছে তারাও অনেক খুব বড় দল না। তো সেক্ষেত্রে কি বিএনপি কি পারে না মোকাবেলা করতে, নাকি তারা চাইছে যে? অবশ্যই পারে। বিএনপি যদি ইচ্ছা করে এগুলো উড়িয়ে দিতে পারে। আমি মনে করি বিএনপি যে নেতাকর্মী আছে, আমরা বুঝতে পারি না কেমন নেতাকর্মী। আমরা বাজারে গেলে, গঞ্জে গেলে, বিভিন্ন জায়গায় গেলে দেখি তো কারা বিএনপি করে, কারা আওয়ামী লীগ করে, কারা অনেক দল তো দুই একজন লোক নাই। যেমন আমার আসলে 3.5 লাখ ভোট, আমার জিয়া আসনের ভোটার, সেখানে আমি এনসিপির একজন লোক দেখি না যে এই লোকটা এনসিপি করে। সুতরাং এগুলো করে আসলে আলটিমেটলি বিএনপি চায় না, কারণ বিএনপি অনেক দায়িত্ববান দল। কারণ তারা গত 15.5 বছর, তার আগে 2 বছর থেকে তারা নানাভাবে, আমি জানি না হেলাল ভাইয়ের নামে কয়টি মামলা আছে, ঘরে ঘুমোতে পারেন না, কোর্টের বারান্দায় দৌড়তে হয়, এই নৌকায় করে নদীতে ঘুমোতে হয়, ক্রস ফায়ারে যেতে পারে, কখন কি হয় কিচ্ছু জানে না। কিন্তু তারা কিন্তু কেউ এই দলটি ছেড়ে যাননি। একটি ছাত্র দলে একটি ছেলেকে, যে ছেলে ইউনিভার্সিটি পড়লো, সে জানে যে পড়লে পাশ করলে চাকরি পাবে না, সে ক্রস ফায়ারে যেতে পারে, সে গুম হতে পারে, সে বাড়িঘরে থাকতে পারে না, তারপর কিন্তু এই দলটি ছেড়ে যায়নি। কিন্তু আমাদের অনেক বন্ধুরা কিন্তু অন্য দলে আশ্রয় নিয়ে এখন আবার মানে দুই আমলের সুযোগ সুবিধা নিল। এইগুলো করে এই গুপ্ত রাজনীতি করে কোনো দিন কি আলোয় আসা যায় না, এগুলো আমাদের বুঝতে হবে। সুতরাং আমি একটি কথা আপনি উঠিয়েছিলেন, যে গণতান্ত্রিক শক্তিগুলো আন্দোলন করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, এই যেমন বিশেষ করে এখানে শরীফ আছেন, হেলাল ভাই আছেন, ধরুন 15.5 বছর বিএনপি, জামাত, কমিউনিস্ট পার্টি, দিস দ্য ফার্স্ট টাইম আওয়ামী লীগের পেছনে যায়নি, কিন্তু তারাও একটি ভালো ভূমিকা নিয়েছে গণতন্ত্রের পক্ষে। তো এই শক্তিগুলো কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে, সব বিভক্ত হয়ে যাচ্ছে। যেমন ওদিন দেখলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশ হচ্ছে, সবাই বিএনপির বিরুদ্ধে কথা বলছে এবং তারা নাকি নতুন বাক্স দিবে একটা ইসলামিক দলগুলোর। হ্যাঁ, আমি যাই, এটি খুব ভালো, কারণ কত % ভোট আছে এইবার কিন্তু বোঝা যাবে। ওই যাদের ডাকে সমাবেশটি হয়েছিল তারা কিন্তু গত 15 বছর বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং ওই সরকারের সাথে থেকেছে, অংশ নিয়েছে, আমি জানি। এবং তাদেরকে কিভাবে ম্যানেজ করে সেটি আমরা জানি। কিন্তু যেমন বরিশালের সিটি কর্পোরেশন দাঁড়িয়েছিল, এটি দান শহীদ হওয়ার পর, কি জানেন দান শহীদ ট্রাম্পটা যে নিউজ করছে, একটি দান শহীদ হওয়ার পরে নির্বাচনের বিরুদ্ধে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা। সুতরাং আমি বলতে চাই একটি কথা, যে এই গণতান্ত্রিক শক্তিগুলোর আবার বোধোদয়ের সুযোগ আছে বলে আমি মনে করি, যে এই নিজেরা বিভক্ত হয়ে যাবার
দুর্বৃত্ত শক্তিকে আবার ফিরে আসার সুযোগ দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে, এটি আসলে ঠিক হবে না। আচ্ছা। তাহলে যদি ফিরে আসে স্বৈরাচার, আবার যদি কোনোভাবে ফিরে আসে, সবাই কিন্তু সাফার করতে হবে। আচ্ছা, আমি শরীফের কাছে ছোট করে একটু জানতে চাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কম বেশি অপরাধী বা অপরাধের সাথে জড়িত এরকম লোকজন থাকে বিভিন্ন সময়ে, কিন্তু এখন যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা বা একটি ভালো রাজনীতি হোক দেশে, এটা চাচ্ছেন, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কি করতে পারে তাদের এই দুষ্টু নেতাকর্মীদেরকে শাসন করার ক্ষেত্রে? আমি আগেও বলেছি যে রাজনৈতিক দলের কিন্তু নিজস্ব কোনো কোর্ট কাচারি আদালত পুলিশ এগুলো নেই। সে একটা অপরাধীর বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সর্বোচ্চ তার ক্ষমতা হচ্ছে তাকে বহিষ্কার করে দেওয়া। কিন্তু আমাদের এখানে অপরাধের নানা মাত্রা আছে। আমি গত কয়েক মাসে আপনি দেখেছেন এনসিপির অনেক নেতার বিরুদ্ধে তারা কিন্তু শোকজ করেছে। জি, তারা শোকজ করেছে। এদের কয়জনকে শোকজের উত্তর এসেছে এগুলো আমরা কিছুই জানি না। তার বাইরে কিন্তু সে কিছু করতে পারেনি। 400 কোটি টাকার অভিযোগ, বই ছাপানোর থেকে যে টাকা আত্মসাৎ করেছে অভিযোগ আছে, তাকে কি এনসিপি সাজা দিতে পেরেছে? না। কেন? কারণ এনসিপির ওই সিস্টেমটা নাই। এই কাজটা করবে হচ্ছে সরকার। কিন্তু এখন দেখা যাচ্ছে বিএনপির ক্রিটিকটা আমি করছি, বিএনপির কাছে যে আচরণগুলো আমরা চেয়েছিলাম, বিএনপির নেতাকর্মীদের একটা বিরাট অংশ সে আচরণ করছে না। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সেটাকে উপলক্ষ করে আজকে নারায়ণগঞ্জে খুব সাংঘাতিক একটা ঘটনা ঘটেছে, কয়েকটা অনলাইনে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা সমাবেশ ছিল, সেখান থেকে দুটো কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে প্রয়োজনে আমরা -2 বাস্তবায়ন করব, এক। সেকেন্ড হচ্ছে প্রয়োজনে আমরা সশস্ত্র আবার অভ্যুত্থান করব। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে এই যে ঘোষণাটা, এর ভেতর থেকে কিন্তু আপনি অনেক বার্তা পেতে পারেন। আপনার মনে হতে পারে যে ছোট একটা জেলায় কেউ একটা বলেছে, কিন্তু এর সাথে একটা সম্মিলিত চেষ্টা আছে। আমার শেষ অবজারভেশনটা হচ্ছে রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করছে, এবং এইভাবে কোনো দল কখনো কিন্তু সহযোগিতা পায়নি কোনো সরকার দলের কাছ থেকে। সরকার যদি সেটিকে প্রপারলি ইউজ না করে, পার্সিয়ালি এটিকে বিভক্ত করে কোনো একটা দলকে বাড়তি সুবিধা দেওয়া আর কেউ কৌশলে কোণঠাসা করার লাইন গ্রহণ করে, তাহলে আখেরে জনগণের দুর্ভোগ বাড়বে এবং সরকার বিপদে পড়বে। আমি শেষ করতে হচ্ছে হেলাল ভাই, আপনি যদি 30 সেকেন্ড একটু বলেন যে এই পরিস্থিতি মোকাবেলায় বিএনপি কি করবে এক লাইনে। দেখেন, কথাটা যে সিলেক্টিভ প্রতিবাদ করা হচ্ছে, আমি দেখলাম সিলেক্টিভ প্রতিবাদ, কোনটা প্রতিবাদ করতে হবে। যেমন এর আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্যকে হত্যা করা হলো, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পারভেজকে হত্যা করা হলো, তাই না? এর কি কোনো এরকম কোনো প্রতিবাদ উঠছে? হতে পারে এত বিভৎসভাবে ওই ফুটেজগুলো মানুষ দেখে নাই বলে উজ্জীবিত হয়নি। প্রত্যেক হত্যাকাণ্ডেই কুমিল্লায় তিনজন একই পরিবারের তিনজনকে, তারপরে ফজলুল হলে এক তোফাজ্জলকে হত্যা করা হলো। এগুলো সব বিভৎস হত্যাকাণ্ড। সেগুলোকে আপনি ধরতে আনলেন না। আমি আনতে বলছিও না যে আমরা চাচ্ছি যে বাংলাদেশ গণতন্ত্রের মধ্যে রূপান্তরিত হোক, কিন্তু এখন একটা প্রশ্ন থেকে গেল যে এই যে পুরনো ঢাকায় যে হত্যাকাণ্ডটা ঘটলো, এখানে যে প্রাণঘাতী আঘাতটা যে করলো, সে কেন এখনো ধরাছোঁয়ার বাইরে, এবং তাকে কি আসামি করা হয়েছে? কিসের উদ্দেশ্যে তাকে আসামি করা হচ্ছে না? কেন এই ঘটনা চাপিয়ে দেওয়া হচ্ছে? এই জন্য বলছি যে বাংলাদেশকে আপনার একটি গণতন্ত্রহীন এবং একটি ভারতের একটা করদরাজ্য পরিণত করার যে সমস্ত অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে কিন্তু বিএনপি সবসময় রুখে দাঁড়াবে। আচ্ছা, আপনার এই কথায় আমরা আশাবাদ রাখি যে দেশ তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবে। দর্শক, ZSRM রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।